জাকির হোসেন, একে যখন গুম করা হয় তার সাথে ওই টিমে ছিল একজন সেনাবাহিনীর সদস্য, আর অনেকেই ছিল। তাকে ভোর রাতে তার বাসা থেকে নিয়ে আসা হয়। তখন তিনি বাথরুমে ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতেছিলেন। তাকে নিয়ে আসার পথে আযান দেয়, ফজরে আযান দেয়। তখন সে বলে, আমি হাফেজ, আমাকে নামাজ পড়ার সুযোগ দিন। এই হাফেজ নামাজ পড়ার সুযোগ দিন, ওই সেনাবাহিনীর সদস্যের মনে বেশ আলোড়ন ফেলে। দীর্ঘ এত বছর পর সুযোগ পেলে সেই ছেলেটা আমার কাছে আসে, সেনাবাহিনীর সদস্য বাসায় আসে। আমি গুম কমিশনের নূর খানকে ডাকি, ভাই আসেন, এটা খবর পাওয়া গেছে, এটা নিয়ে তদন্ত করি, আমরা সব কিছু আলোচনার মধ্যে নিয়ে আসি। সে খুবই কষ্ট পায়, তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল, সে নিজে ওটা রিসিভ করেছিলেন। তাকে 3 দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয়, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে। কীভাবে মারা হয়, কি করা হয়, যা কিছু জানেন এই ছেলেটা বলেছিল। এখন এই ছেলেটা আইসিটি ডেকে নিয়ে গেছে, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে। এখন যদি আমি তথ্যই পাচ্ছি না, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দিচ্ছে না, যারা দিচ্ছে তাদেরকে যদি আমি আসামি বানাই তাহলে তো আমরা আগাইতে পারবো না। আমি তখন নূর খান ভাইকে গত পরশুদিন বললাম, ভাই কিছু একটা করেন, এটা কী ধরনের কাজ? আমাদের তো কিছু দায়িত্ববোধ আছে। কোনো তথ্য পাচ্ছি না কে কারে মারছে, যারা দিচ্ছে তাদেরকে আবার বিপদে ফেলতেছি আমরা। যে রাঘব বল ছিল সব তো ভারতে পালিয়ে গেছে, আর যারা আছে বিশেষ সুবিধায় সাব জেলে আছে, আর অসংখ্য লোক এখন লুকায় আছে। আমাদের এখন আসলে কঠোর হইতে হবে। আমি আজকে যাদের সামনে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এই লোকদেরকে আরও সাহসী হইতে হবে। আমি বলবো আমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় সাহসী হইল আবু সাইদরা, আর তারপরে যে কেউ থাকে সে হলো সুখরঞ্জন বালি। আমাদের সবাইকে সুখরঞ্জন বালির মতো কথা বলতে হবে। হাসিনাকে আমরা কিন্তু তাড়িয়েছি, ও নিজের ইচ্ছায় যায় নাই, ভারত তারা ঠেকাইতে পারে নাই। সুতরাং আমাদের মনোবল থাকা উচিত। আমি বলবো হাসিনা গেছে, কিন্তু তার সহযোগী রয়ে গেছে। আমরা যদি ছেড়ে দেই আমাদের উপরে আবার মাথা চারা দিয়ে উঠবে। এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল। আমরা এই ধরনের ফ্যাসিস্ট কাকে হইতে দিব না। আবু সাইদ তা আমাদেরকে একটা কথা শিখিয়েছে, ভারত আমাদের একমাত্র শত্রু, এটা আমরা ধারণ করব। সুখরঞ্জন বালিকে ভারত ধরে নিয়ে গেছে, সালাউদ্দিন ভাই বলেন ভারতে ছিলেন, অর্থাৎ ভারত জড়িত, মোদী সরকার জড়িত। আমরা একটু লজ্জা শরম ভেঙে একটু বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের বিডিআর ঘটনা দেখতে পাইছি ভারত জড়িত ছিল, এখন তার রাগ ঢাকার কিছু নাই। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকার হলে না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। আমাদের লজ্জা হওয়া উচিত। এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ 54 বছর। শহীদ জিয়ার অংশটা বাদে আমাদের শত্রু ভারত, পশ্চিমবঙ্গ না, আসাম না, ত্রিপুরা না, এই দিল্লির শাসন থেকে আমরা মুক্তি চাই। যেই সকল রাজনীতিবিদ এখনও এই দাবিদারি করেন তাদেরকে আপনারা বর্জন করেন, তাদেরকে ঘৃণা করেন। আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন, আমরা কাজ করে খাই, বিদেশে প্রবাসীরা টাকা পাঠায়, তা দিয়ে আমরা চলি, ভারতের দয়ায় আমরা চলি না। আমাদের সবাইকে সাহসী হইতে হবে। আমি 22 সালে আয়নাঘর ডিজেপিতে আছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে। আমি তার 1 বছর আগে আমি ডেভিড বার্গম্যানকে বলি, উনি প্রকাশ করেন নাই, সাহসের কমতি ছিল। পরে নেত্রী নিউজ প্রকাশ করেন 22 সালে। আমি বলবো আমাদের সবার সাহসী হইতে হবে। আমরা যদি একটু পিছটান দেই আমরা বিপদে পড়ব। এখনও শাসকরা যারা হইতে যাচ্ছেন তারা সাহস হতে পারেন নাই। আমরা কোনো কিছুই পরিষ্কার করতে পারে নাই। একটা জিনিস হয়েছে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে। তারপরে আমি বলবো ভাই, আমাদের আগামী বাংলাদেশ হবে সাহসী বাংলাদেশ। আমরা ভারতকে ঘৃণার চোখে দেখব, মা বাবাকে বাচ্চাকে শিখাবে ভারত আমাদের একমাত্র শত্রু। আপনি আপনার বন্ধুকে বলবেন ভারত আমাদের শত্রু। এই চেতনা, এই স্পিড নিয়ে আমরা বাঁচব। আমরা
আমি যাদের সাথে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এটা গর্বের জায়গা। আপনারা আরও সাহসী হব, অন্যদেরকে সাহসী বানাবো। ভিতর কোনো স্থান দেশে নাই। এবং আগামীতে নির্বাচনে আমরা ন্যায়পরায়ণ সৎ লোককে নির্বাচিত করব। এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করব। আমি আপনাকে কষ্ট করে আমাদের এই বক্তব্যগুলি শোনার জন্য অশেষ ধন্যবাদ। আপনি মনে করবেন এই ভারত কিন্তু এইটাই হাসিনাকে রক্ষা করে নাই। স্বাধীনতার পরে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত করে, আমার 30,000 বাঙালি মারা যায়, কোনো রাজনীতিবিদ কোনো কথা বলে নাই। এখন আমাদের কথা বলতে হবে, দরকার হলে ওই রাজনীতিবিদকে চটথাপ্পড় লাগাইতে হবে। এই দেশটা আমাদের। এই রাজনীতিবিদ কোনো ছেলে বা কোনো রাজনীতিবিদ এই আমাদের জুলাই বিপ্লবে ছিলেন না আপনারা। আমি নিজ চোখে আমি দেখছি কি কষ্ট। এটা আমাদের হাসির দিন, একই সাথে প্রতিশোধ নেওয়ার দিন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভয় পাবেন না, কোনো কিছু করার নাই। কোনো ফ্যাসিস্টের জন্ম এই দেশে হবে না। ধন্যবাদ। আগামী দিন হোক আমাদের সোনার বাংলাদেশ, সাহসীদের বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মিলনায়তনটা ছোট, কিন্তু যখন আমরা এখানে ঢুকলাম এবং এই চারপাশে যে ছবিগুলো আছে, এই ছবিগুলোর প্রত্যেকটাই আসলে এক একটা এভিডেন্স, এক একটা সাক্ষ্য যে আওয়ামী লীগ বিগত 15.5 বছরে তাদের এই ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে মানবতাকে পদদলিত করেছে, কিভাবে মানবাধিকারকে লঙ্ঘন করেছে। প্রতিটা জায়গায় দেখবেন যাদেরকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছে, তারপর দিনের পর দিন গেছে, সপ্তাহ গেছে, তাদেরকে কোর্টে হাজির করা হয়নি। অথবা দেখবেন যে ক্রস ফায়ারের নামে যাদেরকে একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, অথবা ধরেন যাদেরকে এই বিভিন্ন সময় মিডিয়ার সামনে এসে নেগেটিভলি উপস্থাপন করা হয়েছে সন্ত্রাসী হিসেবে বা জঙ্গি হিসেবে। এই সবগুলোর অনেকগুলো প্রমাণ এখানে আছে। অনেক ভাই অনেক আলোচনা করেছেন, আমি শুধু এতটুকু বলি, দেখেন এই পুরো 15 বছরটাই আসলে ছিল একটা পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দেশটাকে বিকলাঙ্গ করে দেওয়ার একটা সময়। এটা শুরু হয়েছে বিডিআর দিয়ে। বিডিআরের যে বিদ্রোহের নামে সেখানে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। তারপরে 10 সাল থেকে আপনার এই বিচারিক হত্যাকাণ্ডের প্রক্রিয়া শুরু হয়েছে। 11 সাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। 12-13 সাল থেকে আপনার এই যে নির্যাতন, ক্রসফায়ার, জেল জুলুম এগুলো শুরু হয়েছে। 13 সালের কথা আপনারা চিন্তা করেন, 5ই মে হেফাজতের দিন, যেদিন শাপলা চত্বরে সেদিন একটা কিলিং করা হয়েছে। ওই একই দিন কয়েকটা টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে। এরপরে আপনার হচ্ছে যে আপনার যে লাইন ধরে যে আপনার ক্রসফায়ার হলো, এক ভাই বলেছেন সেটা ঝিনাইদহের কথা। ঝিনাইদহের রীতিমতো মৃত্যুপুরী ছিল, আমাদের মনে আছে। মানে প্রতিদিন আজকে একজন, কালকে 2 জন, এরপরে 1 জন, এরকম করে মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। আমার ভাই ইবনুল ইসলাম পারভেজ ভাইয়ের কথা বলেছেন, আমি খুব স্মৃতিকাতর হয়ে গেলাম। ভাই আমাদের বাসায় গিয়েছিলেন। আপনার খুবই সুন্দর চেহারা, মিষ্টি চেহারার একটা মানুষ, কিন্তু তার লাশ যদি আপনি দেখেন আপনার মনে হবে তার দাঁতগুলো ফাঁকা হয়ে আছে। এবং সম্ভবত আমরা মুভিতে বা নাটকে যেটা দেখি, দাঁতের মাঝখানে সম্ভবত কোনো কাঠ দিয়ে ভাইকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, আমি জানি না, দেখতে খুব ভয়াবহ লাগে। এরপর হচ্ছে সোহানের কথা আসছে। সোহানকের বাবার সাথে আমার কয়েক মাস আগে দেখা হয়েছে। সোহানকে হত্যা করে সোহানের যে চোখটা উপড়ে ফেলা হইলো, কিংবা ধরেন চাপাইতে যে আসাদুজ্জামান তুহিন, মানে তাকে আগে হত্যা করেছে, করে তারপরে লাশটা মাটিতে রেখে তার উপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে, যাতে পাবলিকলি বলা যায় যে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা কতজনের কথা বলবো? ধরেন আমাদের যে ভাইরা গুম হয়েছেন, সেই ভাইদের ফিরেও আসলেন না, তাদের কোনো ট্রেস পেলাম না। আয়নাঘর নাই, এখন আসছে জানি না। তারপরে সেগুলো ভাঙে যাওয়ার পরে তারা কই গেলেন কোনো খবর নাই, এবং তাদের লাশ আমরা পেলাম না। যদি মারা যান, জীবিত থাকলে কোথায় আছেন জানি না। এবং এই অবস্থায় দেখেন জুলাই বিপ্লব পরবর্তী প্রায় 1.5 বছরের বেশি সময় পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো আলোচনায় আসছে না। আমরা চাইব যে যত ধরনের এই যে মানে যতভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, আমাদের প্রিয় প্রিয় সব দায়িত্বশীলদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, সবগুলো যেগুলো হয়েছে এগুলোর সুষ্ঠু বিচার এই গভর্নমেন্টের করা উচিত ছিল। তারা কেন করলেন না জানি না, কিন্তু এগুলোর প্রতিটারই আলাদা আলাদা ধরে ধরে, এই যে আমাদের ভাই বলে গেলেন যে তার পা কেটে ফেলছে, তিনি তার ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন না, হাসপাতালগুলো দিতে চাচ্ছে না। তো তিনি যদি ডকুমেন্টস না পান, তিনি মামলার এভিডেন্স কীভাবে দিবেন?
তো এগুলো তো খুব মানে কঠিন একটা সমস্যা। তো এই বিষয়গুলো নিয়ে আশা করি যে আপনারাও এই ব্যাপারগুলোতে আপনারা সোচ্চার হবেন যারা সাংবাদিক আছেন, এবং এই বিষয়গুলো যেন সামনে আসে। এটা আরেকটা বিষয় বলে আমি কথা শেষ করি, সেটা হচ্ছে আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। তারা একটা ছাত্র সংগঠন, তারা তাদের জায়গা থেকে যতটুকু পারে তারা ডকুমেন্টেশন করছে, তথ্যচিত্র করছে নিয়মিতভাবে। জুলাই, তারপরে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তারা বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা তুলে ধরছে। কিন্তু ওভারঅল একটা জিনিস আপনারা দেখবেন, এখন তো আপনার মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এখন দেখবেন যে একটা চেষ্টা চলছে যে সামহাও আবার আওয়ামী লীগের প্রতি মানুষকে সিম্প্যাথেটিক করে তোলার, এবং তাদের এই যে ট্রাইব্যুনালে তাদের নেতৃবৃন্দ আসছে, কিভাবে কি নিয়ে আসছে, তারপরে কে কীভাবে কার সাথে দেখা করছে, এগুলোর কিন্তু এর থেকে অনেক কঠিন অবস্থা। আমার জামাত বলেন, বিএনপি বলেন, ছাত্র শিবির বলেন, অন্যান্য দল এরকম সাফার করেছে বিগত 15.5 বছর। কিন্তু এই যে একটা অনুকূল সময় এসছে আমাদের এখানে, অনুকূল সময় আসার কারণে যেটা হয়েছে যে আমরা অনেক ক্ষেত্রে এই জুলুমের গল্পগুলো, আওয়ামী আমলে যে জুলুম হয়েছে এই গল্পগুলো সেভাবে তুলে ধরা হচ্ছে না, নানা ধরনের রাজনৈতিক বাস্তবতার কারণে। আর এই সুযোগে আওয়ামী লীগকে একটা মানে অসহায়ভাবে উপস্থাপন করার একটা প্রক্রিয়া চলছে। আমি চাইবো যে ছাত্র শিবির সহ প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, ও যারা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে তাদের কাছে আরও বেশি করে দাবি করব যে আপনারা যাই করেন, রাজনীতি করেন, নির্বাচন করেন, আওয়ামী লীগের আমলে যে ভয়াবহ নির্যাতন হয়েছে সেটা যেন অপ্রাসঙ্গিক না হয়ে যায়, সেটার জন্য আমরা না ভুলে যাই, বরঞ্চ আমাদের প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় যেন এই জুলুমের বিষয়গুলোই মুখ্য হয়, এগুলোই যেন আমাদের মূল উপজীব্য বিষয় হয়। সর্বশেষে আমি যারা ভিকটিম আছেন তাদের প্রতি আসলে আমার সহানুভূতি প্রকাশ করছি। আল্লাহ আমাদেরকে আসলে এটার কোনো প্রতিদান দেওয়ার ক্ষমতা তো নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাহায্য চাই, তিনি যেন আমাদের অন্তরে সুকুন দান করেন, এবং যারা নির্যাতিত হয়েছেন আল্লাহ যেন তাদের মনে প্রশান্তি দান করেন। এবং রাষ্ট্র হিসেবে আগামীতে যেই ক্ষমতায় আসবেন তাদের কাছে আমাদের দাবি থাকবে আমাদের ফ্যাসিবাদী আমলের প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের জন্য সুনির্দিষ্ট বিচার হয়, এবং ভিকটিমরা যেন তাদের প্রাপ্য অধিকার ফিরে পান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।